দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় সমস্যার উত্তরণ, প্রতিজ্ঞ এই সরকার। দর্শক, এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর জায়েদুর রহমান, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। যাদের আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে এই সরকারকে। বলা যায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই পথ চলতে হচ্ছে অন্তর্বর্তী এই সরকারকে। সবশেষ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর সৃষ্ট পরিস্থিতি এবং আইনজীবী সাইফুল আলম আলিফকে হত্যার ঘটনায় উত্তপ্ত দেশ। আর এই বিষয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতিক্রিয়া এবং সংখ্যালঘু ইস্যুতে তাদের দৌড়ঝাঁপও বেড়েছে। ডক্টর জায়েদুর রহমান, আপনার কাছে এই বিষয়গুলি নিয়ে জানতে চাই এবং আমার প্রশ্ন হচ্ছে এই চিন্ময় দাস এই ইস্যু এত বড় হয়ে গেল কেন? আসলে এর পিছনে কি কোনো স্বার্থ কিংবা অন্য কোনো কিছু? ধন্যবাদ। মানে এই ইস্যুটা বড় করে তোলা হয়েছে বা এটাকে আরো বড় করে তোলার চেষ্টা হচ্ছে। মানে আপনি অলরেডি ভারতের কথা বলছেন, তাদের মিডিয়া, তাদের সরকার সবকিছুকে একত্র করে দেখি তাহলে বুঝবে এটা পরিকল্পনার পার্ট। আমরা একটু পেছনে যাই। মানে এই সরকার যখন ক্ষমতায় আসলো, শেখ হাসিনা যখন পদচ্যুত হলো এবং ভারতে পালিয়ে গেলেন, তখন থেকেই ভারতের একটা ন্যারেটিভ ছিল। এই ন্যারেটিভটা এখনো না, আমরা আরো পেছনে যদি যাই, আরও শেখ হাসিনা যখন 24 সালে নির্বাচনের দিকে আসছিলেন, তখন ভারতের অনেক মানুষকে একটা কথা বলতে শোনা যেত যে শেখ হাসিনা খুব ভালো না, শেখ হাসিনা নির্বাচন ম্যানিপুলেট করেন, শেখ হাসিনা করাপ্ট, শেখ হাসিনা গুড গভর্নেন্স দেন নাই। এসব সমালোচনা কিন্তু ভারতের অনেক লোকজন করছিলেন। কিন্তু এসব বলে টলে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, বিকজ শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন তাহলে বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের হাতে চলে যাবে এবং সেটা যদি চলে যায় সেটা এখানকার সংখ্যালঘুদের জন্য হুমকি তৈরি করবে এবং এই অঞ্চলের স্টেবিলিটির জন্য ক্ষতিকর হবে। সুতরাং ভারত এই ন্যারেটিভটা তৈরি করে ওয়েস্টের কাছে বিক্রি করার চেষ্টা করলো যে বাংলাদেশে শেখ হাসিনার সমালোচনার পরও তাকে রাখবা, নাকি বাংলাদেশে একটা ইসলামিক ফান্ডামেন্টালিজম মাথাচাড়া দেবে সেটা তুমি নিতে চাও। সুতরাং শেখ হাসিনার যাবতীয় খারাপকে মাফ করে দাও এই গ্রাউন্ডে। এবং শেখ হাসিনা যেহেতু পতন হলো, ভারতের সামনে এখন জরুরি প্রয়োজন হয়ে দাঁড়ালো যে ভারতকে তার ন্যারেটিভটা সঠিক সেটা প্রমাণ করার জন্য। এবং প্রথম দিন থেকে, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, বাংলাদেশে ক্ষমতা নাকি ইসলামিক এক্সট্রিমিস্টরা নিয়েছে। যখন ডক্টর ইউনূস মানে ক্ষমতা নেননি, তখন এই বিপ্লব, এই অভ্যুত্থান, এগুলো নাকি তারা করেছে। এবং আমাদের মনে থাকার কথা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে। আমার মনে আছে বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার পোর্টাল আমার সাথে কথা বলছিল এবং আমাকে জিজ্ঞেস করছে এভাবে যে এই যে স্কাল্পচার ভাঙা হচ্ছে, এটা কি এই যে তারা ইসলামিক এক্সট্রিমিস্ট, তারা তো মূর্তি পছন্দ করে না তাই তারা ভাঙছে? আমি ভারতের চ্যানেলে দেখছি যে তারা প্রথমবার তালেবানরা ক্ষমতায় আসার পরে যে বামিয়ান বুদ্ধ, পাহাড়ের মধ্যে যে বুদ্ধ মূর্তি, ওটা যে ধ্বংস করেছে, তারা এটার সাথে তুলনা করছে। তো এই ন্যারেটিভ তারা তৈরি করতে চেষ্টা করেছে। তাদেরকে আমি বলছি, তুমি ঢাকায় আসো, দেখো আরো কত ভাস্কর্য ঢাকায় এখনো আছে। মুজিবের ভাস্কর্যকে কেন মানুষ ভাঙছে সেটার তার জায়গা থেকে তার ব্যাখ্যা আছে। ফলে ওই সময় থেকে শুরু হয়েছে বাংলাদেশ উগ্রবাদীদের, জঙ্গিবাদীদের হাতে চলে গেল। মানে ভারতের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স রিসেন্টলি এই চিন্ময় ইস্যুতে যে স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারপরে আমাদের এখানে পূজার সময় দুটো ঘটনা উল্লেখ করে যে স্টেটমেন্ট, আমি মিডিয়া সরিয়ে রাখি, ওদের রাষ্ট্র যেগুলো করছে প্রত্যেকটাতে কিন্তু এখানে এক্সট্রিমিস্টরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এই ধরনের কথাবার্তা বলছে। ফলে জনাব চিন্ময়কে নিয়ে এই কাজটা তারা করবে, এটা খুবই প্রত্যাশিত ছিল। এবং এটার জন্য আরেকটা জিনিস আছে, ভারত সমানে ডিসইনফরমেশন ছড়ায়। তারা ছড়ানোর চেষ্টা করছে সব কিছুকে তাদের মতো করে। যেমন ধরুন, জনাব চিন্ময় ইসকন থেকে বহিষ্কৃত হয়েছেন জুলাই মাসে, শেখ হাসিনা দেশে থাকা অবস্থায়। তো তারপর তাকে ইসকনের ধর্মগুরু, ইসকনের নেতা কেন বলা হবে? নট অনলি দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইসকনের যে কেন্দ্রীয় ইসকন আছে তারাও তাদের টুইটে তাকে সেই হিসাবে উল্লেখ করেছে। আপনি ভারতের মিডিয়ায় যান, আমি গতকাল অসংখ্য মিডিয়া দেখার চেষ্টা করি। কিন্তু গতকালকে যে ইসকনের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং করা হলো, সেখানে তো আবার বিষয়টা তারা সামনে নিয়ে আসলেন। এটার কি কোনো, আমি তাদের এটাকে খুবই অসম্পূর্ণ এবং দায়সারা ধরনের স্টেটমেন্ট মনে করি।
আমি যদি ইসকনের যারা এখানে এটা সংবাদ সম্মেলন করলেন তাদেরকে যদি জিজ্ঞেস করি, তাদের মাদার অর্গানাইজেশন যখন বলল, তারা তাকে এই যে স্টেটমেন্ট দিয়েছে এই প্রত্যাহারের জন্য কি আহ্বান জানিয়েছেন? ওটা তো ভুল স্টেটমেন্ট। সো ওনারা কি আহ্বান জানিয়েছেন? আহ্বান জানান নাই। ওনারা ইন্টারনালি কথা বলে এবং প্রকাশ্যে বলা উচিত যে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, আমরা অলরেডি বলেছি তুমি এই স্টেটমেন্টটা প্রত্যাহার করো। ওই স্টেটমেন্টে তারা শুধু এটাকে কন্ডেম করেছে, তারা ভারত সরকারের সাহায্য চেয়েছে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য। তারা কি ভারতের মিডিয়া, ভারতের সরকার যে ইসকনের নেতা বলছে সেটার প্রতিবাদ করেছেন? ইসকন যারা এখানে সাংবাদিক, ওনারা তো বাংলাদেশের মানুষ, ওনারা বাংলাদেশের মানুষ। তো সুতরাং বাংলাদেশকে নিয়ে যখন একটা ডিসইনফরমেশন ছড়ানো হয় সেটা কি ওনারা করেছেন? করেননি। তাকে মহৎ একজন মঙ্ক হিসেবে, সাধু হিসাবে পোর্ট্রে করার চেষ্টা ইন্ডিয়াতে হচ্ছে, অথচ এই ভদ্রলোক শিশু যৌন নিপীড়নের দায়ে শেষ পর্যন্ত তাকে ইসকন থেকে সরে যেতে হয়েছে। এই কথাগুলো বলে এবং তাকে এরকম একটা হিন্দু ধর্মের মানুষের অধিকার যে নেতা বানানো হয়েছে, এই তথ্যগুলো তো তাদের দিক থেকে আসতে হবে, আসলে আরো ভালো হয় আমি মনে করি। তারা তো অসম্পূর্ণ কথাবার্তা বলেছেন। গতকালকেও ভারতের যে সংসদ, সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের মিডিয়াগুলো তো আলোচনা করছে, পাশাপাশি আজকেও আলোচনা হওয়ার কথা এবং তাদের ফরেন মিনিস্ট্রি থেকে একটি স্টেটমেন্টও দেওয়া হয়েছে এই সংখ্যালঘু নির্যাতন এইসব বিষয়ের উপর ভিত্তি করে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন বিশ্বজিৎ দাসকে যখন হত্যা করা হয়েছিল, তখন কিন্তু যে ছাত্রলীগ বা এদের যে দায়ী আমরা দেখেছি, এদেরকে ঘিরে কিন্তু কোনো স্টেটমেন্ট আমরা দেখিনি। পাশাপাশি বিভিন্ন যে সমস্যাগুলো, যেমন পানি থেকে শুরু করে যেসব বিষয়গুলো নিয়ে আমাদের অনেক তাদের কাছে অনেক বিষয়গুলো জানার ছিল কিংবা বলা হচ্ছে, পানি চলে আসতে, সেসব বিষয়ে তাদের স্টেটমেন্ট ছিল না। প্রশ্নটা হচ্ছে এখানেই যে এই সব কিছুর পিছনে তাহলে রাজনীতি? একদম শতভাগ। আমি আরো উদাহরণ দিই। যেমন ধরুন, তারা যখন বাংলাদেশকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেটমেন্ট দিয়েছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটা স্ট্রং স্টেটমেন্ট দিয়েছে। এখানে একটু যোগ করে রাখি, ডক্টর ইউনূস দায়িত্বে আসার পর যে জিনিসটা দেখে আমি মুগ্ধ হই, মানে আমরা শেখ হাসিনার সময়ে ভারতকে যখন দেখতাম, আমাদের নিজেদেরকে আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক মনে হতো না। আমাদের মনে হতো আমরা একটা উপনিবেশ বা একটা করদ রাজ্যে বাস করি, দয়া করে বাস করি ভারতের দয়ায়। আমাদের সরকার তাদের এরকম স্লেভের মতো আচরণ করতো। সেই জায়গায় এই সরকার এসে তার আত্মমর্যাদা দেখাচ্ছেন। সো আমাদের ওই স্টেটমেন্টে বলেছেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। মজাটা কোন জায়গায় জানেন? বাংলাদেশে শেখ হাসিনা নির্বাচন ম্যানিপুলেট করে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, বাংলাদেশে ভীষণ রকম বিভৎস করাপশন করে, গুম করে। ভারতের মিডিয়াকে, ভারতের সরকারকে, ভারতের ব্রিফিংয়ে বা কোনো মন্ত্রী সচিবকে যখন জিজ্ঞেস করা হতো, তখন তারা ঠিক এই কথাটা বলতো, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। সেই ভারতই এখন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে, অনেক বেশি কথা বলছে এবং অত্যন্ত বাজেভাবে। যেমন ধরুন, আমি মানি যে এখন অভ্যন্তরীণ ব্যাপার, আমি একটা বিষয়, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয়টা বলেছিলেন যে শেখ হাসিনার দেশে থাকা, তার কথা বলা নিয়ে তার যে স্টেটমেন্ট ছিল, পাশাপাশি এই তাদের মিডিয়াগুলো নিয়েও স্টেটমেন্ট ছিল এবং তার সবশেষ চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে ভারতের প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এই সব কিছু বিষয় নিয়ে বারবার বলার পরও থামছে না এবং শুধু থামছে না তা না, চিন্ময়ের সাথে আরেকটা ভয়ঙ্কর কাজ ভারত করেছে। সেটা হলো আমাদের, মানে এটা কি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত তো বটেই। আমাদের প্রধান উপদেষ্টা পিটিআইকে সাক্ষাৎকারে বা পরেও বলেছেন যে শেখ হাসিনাকে আমরা চাইবো, তার আগ পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে হবে। তিনি ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার মতো চেষ্টা করতে পারবেন না এবং এসব বিবৃতি দিতে পারবেন না। গতকাল কিন্তু এর আগে একটু যদি যোগ করে, এর আগে বেশ কয়েকটা ক্ষেত্রে তিনি আর অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেন নাই। তার কতগুলো ফোন কল লিক হয় নাই, প্ল্যান করে উনিগুলো বাজারে ছেড়েছেন তার কিছু বক্তব্য দেওয়ার জন্য। গতকাল কিন্তু তিনি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য আছে, যেখানে তিনি এই জনাব চিন্ময়ের মুক্তি চাওয়া এবং ডক্টর ইউনূসের নানান সমালোচনা করেছেন। সো ভারতে বসে উনি এখন অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন। এটাও পরিকল্পিতভাবে সরকারের সাথে যে ভারত অসহযোগিতা করতে চায় এবং সরকারকে বার্তা দিতে চায় যে তুমি আসলে আমার সাথে কমপ্লাই করতে হবে, যেভাবে শেখ হাসিনা করেছিল, সেই মেসেজ দিচ্ছে তারা। শেখ হাসিনার অফিসিয়াল স্টেটমেন্টের এটা একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স হচ্ছে ওই জায়গায়। এবং তাদের মিডিয়াগুলো যেভাবে হামলে পড়েছে, আপনি যদি ওদের মানে আমি তার মানে তাদের সাথে কমপ্লেন ছাড়া আমাদের থামার কি আর তাদের থামার কোনো ওয়ে নাই? আমি মনে করি ওয়ে আছে। সেটা হলো আমাদের এই ঝড়ঝাপটার সময়টা যেতই, সে ওয়েটা কি? ওয়েটা হচ্ছে আমাদের যেখানে আছে আমরা সেখানে থাকতে হবে এবং আমাদের জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের সমর্থনে থাকতে হবে।
ওরা ডিভাইডেশন তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন ফর্মে চেষ্টা করছে, আমরা যাতে সেটা না হই। একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো খুব বেশি দিন আমাদের ভারতকে, একটা প্রতিবেশীকে নানান কারণে দরকার আছে, প্রতিবেশীরাও আমাদেরকে নানান কারণে দরকার আছে। একটা ছোট উদাহরণ দেই, যে এখন পর্যন্ত তো ঠিকঠাক মতো ভিসা দেওয়া হচ্ছে না। তারা মেডিকেল এমার্জেন্সির ভিসা দিচ্ছে বলছে, কিন্তু মেডিকেল মানুষের ভিসা পাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে চিনি যে 2টো কেমোথেরাপি 3টে কেমোথেরাপি নিয়েছেন, এখন ভিসা পাচ্ছেন না। এখন কতদিন ওনারা আসলে পারবেন? এটা খুব বেশি দিন পারবেন না, কারণ আমরা এর মধ্যে মানে সেটাকে আমাদের কারণে পারবে না, না ওনাদের ওনাদের স্বার্থের কারণে সেটা সেই জায়গাটাই। হ্যাঁ, তো দিনের শেষে পেরে উঠবেন। আমরা এর মধ্যে রিপোর্ট দেখেছি যে মানে কলকাতার কলকাতার একদম, প্রচুর হ্যাঁ, ব্যবসা আমাদের উপরে ডিপেন্ড করে আছে, হোটেল ব্যবসা, দোকানের ব্যবসা, তারপরে হসপিটালের ব্যবসা, তাদের উপর দিয়েও চাপ তৈরি হচ্ছে। সো আমরা যদি শক্তভাবে এই জায়গাটা ধরে রাখতে পারি, আমরা যদি আমাদের সরকারের পেছনে ইউনিফাইড থাকি, ভারতকে আমাদের সাথে আসলে নেগোশিয়েট করতে হবে। যাদের আপনার বক্তব্যের শুরুতে একটা বিষয় বলেছেন যে এই চিন্ময় কৃষ্ণ দাসের যে বিষয়টা, সেটা প্রত্যাশিত, জি আপনি বলেছেন। এটা কেন বলছেন আসলে? মানে ভারত কি, মানে তারা কি এই ধরনের একটা সুযোগ নিতে চাচ্ছে যে এমন কিছু হোক, এই কারণে প্রত্যাশিত বলছেন? প্রত্যাশিত, এবং এটা আরো করবে। আমি আরো ভবিষ্যতের কথাও বলে দিতে পারি, দুটো কারণে। গ্লোবালি ভারত যেই ন্যারেটিভটা করছে, যেখানে জঙ্গিবাদীরা আছে, এরা হিন্দুদেরকে আক্রমণ করছে, ভারতের একটা ডোমেস্টিক পলিটিক্সও আছে। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, এবং বিজেপির রাজনীতিটা কি? বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে, এবং সে মনে করে দুনিয়ার যেখানে যত হিন্দু আছে তারা সব তার রক্ষাকারী। এবং আমরা খেয়াল করব, সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির কিন্তু রেজাল্ট খুবই খারাপ হয়েছে। তারা ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখেছিল, কিন্তু যায় নাই, সিট আরও কমে গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচনে খারাপ করেছে, সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে। ফলে সে পোলারাইজেশনটা যত করতে পারবে, তার অভ্যন্তরীণ রাজনীতিতেও ভোট বাড়বে বলে সে আশা করে। ফলে বাংলাদেশে সাধারণ ঘটনাকে বাড়াবে, বা কোনো ঘটনা তৈরি করারও তারা চেষ্টা করবে তার রাজনীতি। বিশেষ করে এই ধরনের ইস্যুগুলোতেই তারা বেশি সরব হয়ে ওঠে। ধন্যবাদ। আমরা আলোচনা আবারও ফিরব। দর্শক যে কথা বলতে চাই, অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ডক্টর জাহিদুর রহমান, আজকে হেফাজতে ইসলাম তারা একটা তাদের যে দাবি, সেটা হচ্ছে ইস্কন নিষিদ্ধের একটা দাবি তারা জানিয়েছেন, এবং সেটা না করলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। শুধু হেফাজতে ইসলাম নয়, গেল কদিন ধরে বিভিন্ন পক্ষ কিংবা মত কিংবা দলের পক্ষ থেকে এই ইস্কন নিষিদ্ধের একটা দাবি জোরে সোরে আসছে। তারপর সরকারের পক্ষ থেকে গতকালকে যেমন সৈয়দ রেজওয়ানা হাসান তিনি যেটা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো সংস্থা নিষিদ্ধের চিন্তা আপনার সরকারের নেই, দোষ করলে ব্যক্তির। তো এই যে নিষিদ্ধের দাবিটা, সেটা যৌক্তিকতা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনবো। আমরা আসলে ইদানিং যেটা হচ্ছে, আমরা তথ্য পাত্তর চাইতে মানে এখানে পারসেপশন দিয়ে ড্রিভেন হই। এটা আমাদের এই সময়ের প্রবলেম। সেটা হচ্ছে আমাদের এখন পোস্ট ট্রুথ এরা বলি আমরা সোশ্যাল মিডিয়াতে যাই, সত্য পরবর্তী যুগ। মানে কথাটা এরকম যে ট্রুথ এখন আমি যেই রকম সত্য চাই সেরকম সত্য পাওয়া যায়। মেইন স্ট্রিমের বাইরেও প্রচুর অল্টারনেটিভ মিডিয়া আছে। আপনি কোনো একটা মিডিয়াকে ফলো করছেন, কোনো একজন ব্যক্তি বা কোনো একটা চ্যানেলকে ফলো করবেন, দেখবেন ওখানে আপনি যে কথাগুলো শুনতে চান, যে ইসকন এটা করছে বা ও এটা করছে, যে কোনো রকম এটা তার মতো সত্য, ফলে একটা পারসেপশন তৈরি হয়। যেমন ধরুন, ইসকন ঠিক বাংলাদেশে কি কি সমস্যা করছে, কিছু কিছু ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কোনো সন্দেহ নাই। সো এই অভিযোগগুলো আসাও যথেষ্ট না। এই অভিযোগগুলো কি ভ্যালিড? এই অভিযোগগুলো কি সঠিক কিনা? নাম্বার 2 হচ্ছে, যে অভিযোগগুলো আছে সেগুলো যদি সঠিকও হয়, সেগুলোর ভিত্তিতে একটা সংগঠনকে নিষিদ্ধ করা কি যথেষ্ট? এরকম অনেকগুলো প্রশ্ন আছে, এবং একটা সরকারের জায়গা থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া সোজা না, কারণ পৃথিবীতে 100টার বেশি দেশে ইসকন আছে। এবং আমরা সাম্প্রতিক সময় যদি দেখি, সেটা হচ্ছে সরকার যদি অলরেডি এই হিন্দু মুসলিম ইস্যু এবং ভারতের সাথে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে তাদের জায়গা থেকে এটা টাফ। আর আমি যদি একটু খোলাখুলিও বলি, জনাব চিন্ময়কে তো ইসকন বহিষ্কার করেছে, এবং তারা সংবাদ সম্মেলন করে এটা ঘোষণাও করেছে। আমি বলছি তাদের কিছু দায়সারা অ্যাটিটিউড আছে, এটা একটু ভালো হতে পারতো, কিন্তু তারা বলছে তাদের কেউ না। যদি সেটা নাও হয়ে থাকে, যদি ইসকনের কেউ হয়েও থাকেন, তাহলে দেখতে হবে সংগঠন হিসাবে ইসকন এটার সাথে জড়িত কিনা।
কোনো না কোনো, যদি আমরা ওনাকে যখন গ্রেফতার করা হয়েছে আমরা ধারণা করতে পারি যে সরকারের কাছে দেশকে ডিস্টেবিলাইজ করার কোনো না কোনো ধরনের তথ্য আছে। ওই একটা পতাকার উপরে গেরুয়া পতাকা, এই মামলা দেখানো হলেও এটা আসলে হয়তো মূল কারণ না। এখন এই যে পরিকল্পনা করা হয়েছে এটার সাথে ইসকন সাংগঠনিকভাবে জড়িত আছে কিনা, বা ইসকনের সাংগঠনিক কোনো একটা জায়গা আছে কিনা যেটা বাংলাদেশকে স্টেবিলিটি নষ্ট করার মতো আছে, যদি সেটা হয়ে থাকে, আমি আবার একটা জিনিস খুব সিরিয়াসলি মনে করি, এটা হচ্ছে একটা ধর্মীয় সংগঠন উগ্রবাদী হতে পারে না, তাও ভুল কথা। আমরা ইসলাম ধর্মভিত্তিক অনেক সংগঠনকে উগ্রবাদী বলে নিষিদ্ধ করেছি। সো ইসকন ধর্মভিত্তিক বলে যে খুব সাধু হয়েই গেছে, নট নেসেসারিলি। আমি একটা এক্সাম্পল দিই, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। বিখ্যাত টাইম ম্যাগাজিন একজন বুদ্ধিস্ট মঙ্কের কভার দিয়ে একটা ইস্যু করেছিল। ওইটার হেডলাইন ছিল দ্য ফেস অফ বুদ্ধিস্ট টেরর, আশ্বিন উইরাথু নামে একজন বৌদ্ধ ভিক্ষুর ফেস। এই বৌদ্ধ ভিক্ষু আমাদের ইসলামের মতো যদি ফতোয়া দিয়েছিল মুসলিম রোহিঙ্গাদেরকে হত্যা করা যায়, এবং এই রোহিঙ্গা ম্যাসাকারের সাথে ওই ভিক্ষুর নাম জড়িয়ে আছে, অথচ বৌদ্ধ ধর্ম বলছে মানুষ দূরে থাকুক, একটা প্রাণী হত্যা করাও পাপ। সো ধর্মের মধ্যে থাকা মানুষ যে বিভৎস কাণ্ড ঘটাতে পারে না, নট নেসেসারি। কিন্তু আমি আবারও বলছি, অতি আবেগে চাপ তৈরি করা সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া এটা সঠিক না। আর সরকারের জন্য আসলে এই কাজগুলো এভাবে হুটহাট করে ফেলা সোজা না, এটা উচিত না। আমি এবার একটু অন্য বিষয়ে যেতে চাই, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম নিঃসন্দেহে দুজন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের অগ্রনায়ক একদম নিঃসন্দেহে। তাদের উপর 3বার হামলার ঘটনা ঘটেছে এবং হত্যার চেষ্টা করা হয়েছে। অনেকে এই বিষয়ে বিভিন্ন মত দিচ্ছেন, আপনিও বলেছেন, আপনারও একটা অ্যানালাইসিস সেখানে রয়েছে। ভারতের হাত, ঠিক আছে, রয়ের কার্যক্রম, অনেক বিষয়গুলো আসলে এসেছে। আমি যদি একটু আপনার যে পর্যবেক্ষণ ছিল সেটা নিয়ে আমি ধরে নিচ্ছি, আসলে এই মানে তাদেরকে যে হত্যার বিষয়ে ভারতের হাত কিংবা এদের গোয়েন্দা সংস্থার হাত, এর কোনো প্রমাণ কি মানে থাকতে পারে, সামনে আসতে পারে? আমার কাছে মনে হয় না। প্রথম কথা হচ্ছে তাদের জীবন ঝুঁকির মধ্যে আছে, এবং ভারতও সরিয়ে রাখি, শেখ হাসিনা এবং তার লোকজনও পেলে তাদেরকে হত্যা করতে পারে। আমরা ভারতকে সরিয়ে রাখি। শেখ হাসিনার ওয়ান অফ দ্য ফোন কলস আমার মনে আছে, যেখানে তিনি সরকারে থাকা লোকজন এবং সমন্বয়ক শব্দটাও বলেছেন, এবং সমন্বয়কদের মধ্যে যেহেতু তারা একেবারেই সামনে আছেন এবং এখনো সামনে আছেন, তাদের জীবন শেখ হাসিনাই ঝামেলা করবেন, এটা নিয়ে ভারতও আসতে হবে না। আর তাদের দিক থেকে এই দাবি করা হচ্ছে কারণ সাম্প্রতিক সময় তারা যেহেতু ইসকন নিষিদ্ধের ব্যাপারে কথা বলেছেন এবং ভারতের তার যে হেজিমনি, তার যে বাংলাদেশের উপরে আধিপত্যবাদ দেখানোর চেষ্টা, সেটার বিরুদ্ধে কথা বলছেন, সেটা উড়িয়ে দেওয়া যাবে না। এবং ভারত সাম্প্রতিক সময় কানাডা এবং আমেরিকাতে, কানাডাতে তো একজনকে হত্যা করতে সফল হয়েছে, আমেরিকাতে ফেল করেছে, কিন্তু আমেরিকা অফিসিয়ালি তার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে। সো এই ঘটনাগুলো তো ঘটছে, এখন এখানে যে ঘটতে পারবে না, নট নেসেসারিলি। কিন্তু আমি আবারও বলছি, ভারতও লাগবে না। শেখ হাসিনার ইগো যেভাবে হার্ট হয়েছে, শেখ হাসিনা বহুজনকে, উনি একবার আরেকটা অর্থে বলছেন, আমি কিন্তু ফিরে চট করে যখন ঢুকে যাবেন বলছেন, চট করে ঢুকে যাবেন এবং উনি দেখে নেবেন অনেককে। সো দেখে নেবার তালিকাতে তারা আছেন, মানে স্পষ্ট বলছেন, সমন্বয়ক থেকে শুরু করে অনেকের বিষয় চলে আসছে। আরেকটা বিষয় আমি অনেকে বলছে যে এখন যে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে এই বর্তমান যে সরকারকে ঘিরে, এবং আমাদের সব পলিটিশিয়ান যারা, তারাও রাজনৈতিক দলগুলো থেকে আসছে যে যদি দ্রুত নির্বাচন দেয়া না হয় তাহলে এইসব ষড়যন্ত্র মোকাবেলা করা কঠিন হবে। আপনার মত কি? এটা কিছুটা এক অর্থে সঠিক আমার কাছে কেন মনে হয়, যেমন ধরুন নির্বাচন যখন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এক এক পক্ষ এক এক রকম জিনিস চাইছে। আমাদের নির্বাচনের আগ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা মনে করি যে সবগুলো দল সরকারকে সমর্থন করছে, কিন্তু স্বাভাবিকভাবে যেটা হয়, একটা অন্য সরকারকে সমর্থন করা আর একটা নির্বাচিত সরকার, যেটা আমার সরকার বোধ করি, তাকে সমর্থন করার ধরনটা কিন্তু ভিন্ন হয়। এবং আমার একটু কথা যোগ করে রাখা দরকার, আমি ভারতীয় মিডিয়াতে যতবার শুনেছি, আমি খুব মন দিয়ে ভারতীয় মিডিয়া ফলো করছি কারণ ওদের কৌশল বোঝার জন্য, প্রায় সব মিডিয়া একটা প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার অবৈধ। ওনারা এটাকে ইন্টারিম সরকার বলেও তারা বলছেন এটা কোনো সাংবিধানিকভাবে এমন কোনো সরকার হতে পারে না, কিন্তু আমাদের সরকারের যে সাংবিধানিক রেফারেন্স নিয়ে এটাকে বৈধতা দেয়া আছে, ওরা এটা বলছে না। সো ন্যারেটিভটা হচ্ছে একটা অবৈধ সরকার বাংলাদেশে ক্ষমতায় আছে। সুতরাং এটা যত লম্বা হবে আনস্টেবল হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আমি বাড়বেই বলছি না, বাড়তে পারে। ডক্টর জাহিদুর রহমান, আপনি নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের আপনি একজন সদস্য। আজকে আপনার যে প্রধান ডক্টর বেলাল মজুমদার, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। তার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে
তার আগে একটু বলি যে এই সরকারের পক্ষ থেকেও বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে উপদেষ্টারা যে ইলেকশন টাইম ফ্রেমিং সম্পর্কে কিংবা কবে হবে 2 বছর 2.5 বছর 4 বছর 26 সালের মাঝামাঝি সব কিছু মিলিয়ে, কিন্তু যেহেতু আপনি সরাসরি কাজ করছেন এই নির্বাচনী এই সংস্কারী কমিশনের সঙ্গে, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আসলে কবে নাগাদ ইলেকশনটা হতে পারে? এটার সাথে আমাদের আসলে কমিশনের আর ইনভলভমেন্ট এখন রাদার এখন যেহেতু আপনারা কাজ করছেন, আপনারা আমরা সংস্কার করছি, আসলে ডিপেন্ড করবে একটা কথা ইম্পর্টেন্ট, যদি শুধু নির্বাচনের সাথে জড়িত সংস্কারগুলো করে সরকার নির্বাচন করতে চায় তাহলে বেশি সময় লাগবে না। কিন্তু সরকার যেমন নির্বাচন মানে আমাদের এই কমিশনের কথা বলছি, কিন্তু নির্বাচনের সাথে তো পুলিশ জড়িত, নির্বাচনের সাথে প্রশাসন জড়িত, বিচার বিভাগ জড়িত, অন্তত এই 3টা সিরিয়াসলি জড়িত। দুদককে যদি আমরা একটু সরিয়ে রাখি, সংবিধানও লাগবে, কারণ নির্বাচন সুষ্ঠু করার জন্য কিছু সংবিধান, যেমন একটা ছোট উদাহরণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে নেই এরকম। ফলে যদি ওগুলোও কিছু সংস্কার করতে হয়, সবকিছু মিলে, এবং সংস্কার কতটুকু করা হবে এটা ইনফ্যাক্ট এর পরে যখন প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ দলগুলোর সাথে বসবে, সেটা যদি অনেক বেশি সংস্কারে রাজি হয় তাহলে সময় লাগবে। কিন্তু ন্যূনতম সংবিধানও যদি অন্যান্য ক্ষেত্রে করতে হয় সেটা কিছুটা টাইম কনজিউম করবে। এটা আসলে বলা কঠিন, কারণ হচ্ছে যেমন আমি একজনকে কোট করতে পারি, সেটা হচ্ছে জনাব আসিফ নজরুল। উনি ওনার একটা ব্যক্তিগত মত দিয়েছেন, উনি সবগুলো তো ওপর থেকে দেখছেন সব কমিশনের কাজ। উনি বলেছিলেন যে 25-এর মধ্যে হওয়ার সম্ভাবনা, উনি নিশ্চিত করে বলেন নাই যে সবকিছু করে এই সম্ভাবনা থাকতে পারে, নির্বাচন 25-এর শেষ 26-এর শুরু বা আরেকটু সময় লাগতে পারে, এরকম হতে পারে। আরেকজন উপদেষ্টা 26-এর মাঝামাঝি বলছেন, এর মধ্যেই হয়ে যাওয়ার কথা আর কি বাকি কাজগুলো। আচ্ছা, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রায় এখন যে বিষয়টা বারবার আসছে, সে ঘুরে ফিরে ফেসিবাদের আবার ফিরে আসা, অর্থাৎ তারা একদম ডিরেক্ট ইনডাইরেক্টভাবে শেখ হাসিনা ইঙ্গিত করছে, এবং এই যে যত সব ঘটনা ঘটছে এর আলামত হিসেবে সেই বিষয়টা। আপনি রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট, সব কিছু মিলিয়ে যদি আপনাকে জানতে চাই আসলে তাদের ফিরে আসার সম্ভাবনা কতটুকু? আমি ফিরে আসার সম্ভাবনা আসলে একেবারেই দেখি না, কিন্তু তারা অনেক ঝামেলা করছে, তারা ঝামেলা তো করছে, এটা আরো বাড়তে পারে। মানে যেখানেই কোনো একটা ঘটনা ঘটছে দেখবেন সেখানেই তারা ঢুকে পড়ছে। আমরা ফান করি এখন, যেখানে ঢুকবো এটার সাথে লিগ লাগিয়ে বলছি, যেখানে ব্যাটারি চালিত রিক্সা চালকরা যাচ্ছেন, রিক্সা চালক লীগ, মানে ওর মধ্যে তারা ঢুকে পড়ছে। এমনকি এই যে হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষরা যেখানে যেখানে করেছেন, চট্টগ্রামে আমরা দেখেছি, ছবি তুলে দেখিয়ে দিয়েছেন, আমাদের সোশ্যাল মিডিয়া এখন খুব চমৎকারভাবে কাজগুলো করেন, যেখানে মানে এখন লুকিয়ে রাখার আসলে কিছু নাই, আসলে ঢুকে পড়ছেন। তো সুতরাং তারা এই ঝামেলাগুলো বাড়াবেন, এবং আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে সেই প্রবাবিলিটি বাড়বে, এবং এই সরকারকে ডিস্টেবিলাইজ করা, এতে তারা ঢুকে পড়তে পারবেন আমি তা বলছি না, কিন্তু এই সরকার যদি ডিস্টেবিলাইজড হয়, সে যদি নির্বাচনের দিকে ঠিকঠাক মতো এগিয়ে যেতে না পারে, তখন নানান রকম জটিলতা তৈরি হবে। সেগুলোর সম্ভাবনা আসলে বাড়ছে যদি আমরা একইভাবে আমাদের মতো অনৈক্য থাকে, আমরা বিভেদ তৈরি করার যদি চেষ্টা করতে থাকি। এবং এটা খুব অভাবনীয় ব্যাপার না, পৃথিবীর সব দেশেই হয়েছে অভ্যুত্থান বা বিপ্লব, যেখানেই হয় তখন ইভেন বিপ্লব বা অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর উপর নিজেদের মধ্যে ফাইট করতে শুরু করে, কারণ প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল ওই স্বৈরাচারকে হটানো, কিন্তু এরপর দেশটাকে আমি কেমন দেখতে চাই, এই দেশে কি এটা থাকবে, ইসকন থাকবে কি থাকবে না, এই দেশে কি প্রথম আলো, ডেইলি স্টার থাকবে কি থাকবে না, এরকম নানান ইস্যুতে আপনি বিভেদ শুরু হওয়া। আমাদের সংবিধান কি এটা থাকতে হবে, এটা কি ঠিক করবো না, এটা নতুন করে লিখবো, আমাদের কি বিপ্লবী সরকার দরকার ছিল, আপনি দেখবেন এইভাবে নানান ইস্যুতে পরস্পরের সাথে করছে। সো ডিবেট ইজ ফাইন, কিন্তু বিভেদ হয়ে যাওয়া, কনফ্রন্টেশনাল হয়ে যাওয়া, মুখোমুখি হয়ে যাওয়া, সাংঘর্ষিক হওয়ার, ট্যাগ দেওয়া শুরু করা, আপনার সাথে আমার মত মিলল না, এই যে পাওয়া গেছে ফ্যাসিস্টের দোসর, আগে যেমন রাজাকারের দোসর বলা হতো। সো এই জিনিসগুলো ক্ষতি। ধন্যবাদ ডক্টর জায়েদুর রহমান আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।